তবে কি ন্যাটোর বিরুদ্ধেও হামলা চালানোর চূড়ান্ত ছক তৈরি করে ফেলেছে রাশিয়া? হঠাৎ কেন পশ্চিমা সামরিক জোটটির বিরুদ্ধে গর্জন দেখানোর পরিকল্পনা করছে মস্কো? সম্প্রতি রোমানিয়া, পোল্যান্ড এবং জার্মানির আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি আত্মঘাতী ও নজরদারি ড্রোন। ন্যাটোভুক্ত ওই দেশগুলোর দাবি, পশ্চিমা সামরিক জোটটির সাথেও যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে রুশ বাহিনী। সেই সাথে ন্যাটোর সদস্য দেশগুলোর মাঝে ঐক্যে ফাটল ধরানোর পায়তারা চালাচ্ছে মস্কো। তবে ঠিক কবে থেকে বৃহৎ এই যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছে মস্কো? প্রশ্ন হলো, ন্যাটোভুক্ত কোন দেশটিতে আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূচনা করতে চলেছে রাশিয়া? ইউক্রেনের বিরুদ্ধে টানা 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। তবুও এই যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অঞ্চলের নেতারা। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা হতাশার সুরেই জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে রয়েছে তার দেশ, যার কারণে রাশিয়ার ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না ইউক্রেন। জটিল এই পরিস্থিতির মাঝেই পশ্চিমাদের ঘুম হারাম করা তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। সাইবার আক্রমণ থেকে শুরু করে ছোট আকারের যুদ্ধ বাঁধানো ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে এমন রণকৌশলী রপ্ত করেছে রুশ সেনারা, যার মাধ্যমে পশ্চিমা সামরিক জোটটির মাঝে থাকা ঐক্যের পরীক্ষা করতে চায় মস্কো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য রাশিয়ার আচমকা হামলা চালানোর মাধ্যমে ন্যাটোর সদস্য দেশগুলো আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তা যাচাই করা। 7 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। যদিও এরই মাঝে ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। জানা গেছে, চলতি বছরের মে মাসেই ইউক্রেনের একটি বন্দরে হামলা চালানোর সময় বিস্ফোরকবাহী রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার একটি বহুতল ভবনে আছড়ে পড়ে। ওই ঘটনায় অন্তত 2 জন আহত হওয়ার দাবি করে ন্যাটোভুক্ত দেশটি। এছাড়াও গত বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার অসংখ্য ড্রোন ভূপাতিত করার দাবি করে ওয়ারশো। আগুনের এই উত্তাপ কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি। চলতি মাসেই জার্মানির একটি বিমানবন্দর থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন উদ্ধার করার দাবি করেছে দেশটি। আত্মঘাতী ওই ড্রোনটির সাথে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ন্যাটোভুক্ত দেশটি। তবে কি ইউক্রেনের পাশাপাশি ন্যাটোর বিরুদ্ধেও পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাবে রাশিয়া? আগামী কয়েক বছরের মধ্যেই ন্যাটোর যে কোনো দেশের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর মাধ্যমেই পশ্চিমা সামরিক জোটটির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাবে রাশিয়া। বাল্টিক দেশ অথবা পোল্যান্ডকে লক্ষ্য করেই কোনো না কোনোভাবে যুদ্ধের ছড়ি ঘুরাবেন পুতিন, এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। পশ্চিমাদের ধারণা, ইউক্রেন ইস্যুতে লক্ষ্য পূরণ না হলে ন্যাটোর বিরুদ্ধে এমন উত্তাপ ছড়ানোর পায়তারা চালাবে রুশ বাহিনী। প্রশ্ন হলো, রাশিয়ার আচমকা হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ন্যাটো? নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। শত্রুপক্ষের উপর নজর রাখছে ন্যাটো, এমনটি জানিয়ে পশ্চিমা সামরিক জোটটির মুখপাত্র মার্টিন ও ডোনেল বলেছেন, প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য সর্বদা প্রস্তুত ন্যাটো। আমরা ক্রমাগত সমরকৌশল রপ্ত করেই চলেছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নিয়েও ইরানের বিরুদ্ধে বিজয় লাভ করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, আর ইরান সেটা গর্বের সাথে বুক উঁচু করে বিশ্ববাসীকে জানান দিচ্ছে। বিশ্বের বুকে সামরিক খাতে সবচাইতে বেশি ব্যয় করা দেশটিকে ইরানের কাছে রীতিমতো লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। ইরান এমন অভাবনীয় সাফল্য কিভাবে পেল তা নিয়েই বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র, প্রশিক্ষিত সামরিক বাহিনী আর সবচেয়ে বড় সামরিক বাজেটের শক্তিশালী বাহিনীও ইরানের অদম্য প্রতিরোধের মুখে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ইরান এই অসাধ্য সাধন কিভাবে করতে পারল তাই নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার এ বিষয়টি নিয়ে প্রকাশ্য মন্তব্য আসছে ইরানের নেতৃত্বের কাছ থেকে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তিকেও রুখে দিয়েছে। ইরান এটি করতে পেরেছে তার দীর্ঘদিনের প্রস্তুতি, সামরিক সক্ষমতা এবং তার যথাযথ প্রদর্শনের মাধ্যমে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবরটি তুলে ধরেছে। এরই জের ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী মুসলিম দেশগুলোকে আত্মনির্ভরশীল এবং একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আরাকচি বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায় তবে আমরা বহিরাগত শক্তিকে সরাসরি মোকাবিলা করতে পারি। এখন সময় এসেছে কেবলমাত্র নিজেদের শক্তির উপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধকে আলিঙ্গন করার। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও এবং ইরানের বিরুদ্ধে কয়েক দফায় টানা যুদ্ধ করেও নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়েছে। বিশ্ব মিডিয়ায় এখন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের খবর ঢালাওভাবে প্রচারিত হচ্ছে। বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ এবং তার আধিপত্যের সুস্পষ্ট পতনের ইঙ্গিত বহন করছে। বর্তমান যুদ্ধবিরতিকে মাঠ পর্যায়ের বাস্তবতা এবং ইরানের দর কষাকষির ক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল বলেও আখ্যায়িত করে আইআরজিসি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে খবরটি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক দীর্ঘ অস্তিত্ব রক্ষার যুদ্ধে অসামান্য প্রতিরোধে ইরানের নেতৃত্বের কাছ থেকে এই মন্তব্যগুলো আসছে। ইরানের দৃঢ়তা, অটল মনোবল আর তীব্র প্রতিরোধ স্পৃহার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে পরাজিত হতে হয়েছে। এই যুদ্ধটি ইরানকে শুধু যে টিকেই রেখেছে তাই নয়, বিশ্বের বুকে মর্যাদা সম্পন্ন জাতি হিসেবেও প্রতিষ্ঠা করেছে। বিশ্লেষকরা বলছেন, কেবলমাত্র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, শক্তিশালী সামরিক বহর আর বড় বাজেট থাকলেই যে যুদ্ধে জেতা যায় না, ইরান যুদ্ধটি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিরোধ বিশ্বের বুকে এক অনন্য নজির স্থাপন করেছে। আর এই যুদ্ধের পর ইরান সম্ভবত নতুন পরাশক্তি রূপে আবির্ভূত হতে চলেছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘ 5 মাসের যুদ্ধের পর মারাত্মক অস্ত্র ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও উঠেছে বড় রকমের প্রশ্ন। আর এই ইস্যুতে নিজের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইরান যুদ্ধই যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতাকে প্রকাশ্যে এনে দিল? যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প জানতে চান কেন তাকে আগে এই সংকটের বিষয়ে সঠিকভাবে অবহিত করা হয়নি, কারণ তার ধারণা ছিল অস্ত্রের ঘাটতির সমস্যা ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী হেগসেথ এই পরিস্থিতির জন্য নিজের ডেপুটি স্টিফেন ফেইনবার্গকে দায়ী করেন, যদিও হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই এই প্রতিবেদন অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। তবে যুদ্ধের বাস্তব চিত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ব্যবহৃত হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর তথ্য অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে 2000-এর বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং 4 শতাধিক থার্ড সিস্টেম থাকলেও 5 মাসে যুদ্ধ শেষে সেই মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এদিকে সিনেটে দেওয়া বক্তব্যে হেগসেথ নিজে স্বীকার করেছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $37.5 বিলিয়ন ব্যয় হয়েছে। পাশাপাশি অস্ত্রের মজুত পুনর্গঠন ও সামরিক সক্ষমতা বাড়াতে কংগ্রেসের কাছে আরও $67 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দও চেয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং দেশটির কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলো বলেছেন, অস্ত্রের মজুত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাউকে বিভ্রান্ত করেননি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়, অস্ত্রের মজুত এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন বাড়ছে। আর এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের এই দুর্বলতার সর্বোচ্চ সুযোগ নিচ্ছে ইরান। বছরের পর বছর নিষেধাজ্ঞা কিভাবে টিকে থাকতে হয় তা খুব ভালোভাবে শিখে গেছে ইরান। কিন্তু মাত্র 5 মাসের যুদ্ধেই যুক্তরাষ্ট্র রীতিমতো নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সামরিক শক্তি বৃদ্ধি করে মধ্যপ্রাচ্যে নিজেকে নতুন পরাশক্তিরূপে আবির্ভূত করছে ইরান। ইউক্রেন যুদ্ধের মাঝেই কি ইউরোপের সামনে আসছে আরও বড় সংকট? নতুন করে এমন আশঙ্কাই তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা মহলে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটো জোটের কোনো সদস্য দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন পূর্ব ইউরোপে সীমিত সামরিক অনুপ্রবেশ, সাইবার হামলা কিংবা অন্য কোনো হাইব্রিড কৌশলের মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে মস্কো। এর আগে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকা অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য কোনো দেশে বড় ধরনের অভিযান চালাবেন না। তবে নতুন মূল্যায়ন বলছে সেই অবস্থানে পরিবর্তন এসেছে। বিশেষ করে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের দেশগুলোকে ঘিরে উদ্বেগ সবচেয়ে বেশি। পশ্চিমা গোয়েন্দাদের আশঙ্কা, রাশিয়া সরাসরি বড় যুদ্ধের বদলে প্রথমে রাজনৈতিক চাপ, সাইবার হামলা, নাশকতা কিংবা পরিচয়হীন গোষ্ঠীর মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সম্প্রতি পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা এবং জার্মানির লাইপজিগ হ্যালে বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন উদ্ধারের পর এই উদ্বেগ আরও বেড়েছে। জার্মান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিমানবন্দরে পাওয়া ড্রোনটির সঙ্গে বিস্ফোরক ডিভাইস ছিল। ঘটনাটির পর সন্ত্রাস বিরোধী তদন্ত শুরু করা হয়েছে। যদিও ড্রোনটির উৎস নিয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে জার্মানির কিছু রাজনীতিক মস্কোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এদিকে লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউরোপকে বিভক্ত করা এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করার উদ্দেশ্যে রাশিয়ার সাজানো হামলা বা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিংও বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে যেসব উস্কানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাচ্ছে তা হয়তো বড় হুমকির সামান্য অংশ মাত্র। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া যদি সত্যিই কোনো ন্যাটো সদস্য দেশে হামলা চালায় তাহলে কি হবে? ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ একটি দেশের বিরুদ্ধে আক্রমণ পুরো ন্যাটোর সামরিক প্রতিক্রিয়ার পথ খুলে দিতে পারে। এই কারণেই বিশ্লেষকদের মতে রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে বড় যুদ্ধে যাওয়ার ঝুঁকি নেবে কিনা সেটা বড় প্রশ্ন। বরং মস্কো সাইবার হামলা, তথ্যযুদ্ধ, নাশকতা বা সীমিত উস্কানের মতো কৌশল বেছে নিতে পারে। ন্যাটোর পক্ষ থেকেও বলা হয়েছে, জোট যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং প্রয়োজন হলে নিজেদের সদস্যদের রক্ষা করবে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তবে বাস্তবতা হলো, ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনাও তত বাড়ছে। আর সেই উত্তেজনা যদি ন্যাটোর কোনো সদস্য দেশকে ঘিরে বিস্ফোরিত হয়, তাহলে এর প্রভাব শুধু ইউরোপেই নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার উপর পড়তে পারে। যে কোনো এক দেশের উপর হামলা মানে বাকি দেশগুলোর উপরও হামলা না। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 5 নং অনুচ্ছেদের কথা বলছি না। এটি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মাঝে সদ্য স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির অন্যতম মূলনীতি। সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তাহলে কি মধ্যপ্রাচ্যের প্রচলিত নিরাপত্তা কাঠামোর বদলে নতুন এক সামরিক জোটের উত্থান ঘটতে যাচ্ছে? সম্প্রতি সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে প্রভাবশালী 3 মুসলিম দেশ, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল, 3 দেশের যে কোনো একটি দেশ হামলার শিকার হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একটি দেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ শুরু করলে বাকি দেশগুলোও তখন প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
চুক্তিটির কৌশলগত গুরুত্বও ব্যাপক। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী ও দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। সৌদি আরব নিয়ে আসছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যয়ের শক্তি। আর পাকিস্তানে রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। ফলে তিন দেশের সক্ষমতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। চুক্তির আওতায় গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে। তবে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে প্রতিরক্ষা চুক্তিটি করলেও ভবিষ্যতে এটি আরও বড় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর ভিত্তি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অন্যান্য দেশগুলোও ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারে। আর এই চুক্তির সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় ইসরায়েলের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা সব মিলিয়ে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন বাস্তবতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিরাপত্তার জন্য নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে চাইছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল, ইরানকে ঠেকাতেই কি তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে জোট গঠন করল সৌদি আরব? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, তিন দেশের মধ্যে হওয়া চুক্তিটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। এটি অন্যান্য আঞ্চলিক দেশগুলোর জন্য উন্মুক্ত। তবে আঞ্চলিক দেশগুলোর মাঝে ইরানও রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ তথ্য। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইরানের একজন পার্লামেন্টের সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে চুক্তিটির তীব্র সমালোচনা করেন। পোস্টে ইরানের পার্লামেন্টের সদস্য ইব্রাহিম রেজাই বলেন, সৌদিদের অবশ্যই জানতে হবে যে তুরস্ক ও পাকিস্তানের সাথে একটি কাগজে কলমের চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না, ঠিক যেমন আমেরিকানদের উপর বছরের পর বছর একতরফা নির্ভরতা তাদের নিরাপত্তা এনে দেয়নি। সৌদি আরবকে উদ্দেশ্য করে রেজাই বলেন, আপনাদের নীতিতে সংস্কার আনুন, যাতে নিরাপত্তার জন্য আপনাদের অন্যের কাছে ভিক্ষা করতে না হয়। এতে সৌদি ইরান দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে উঠে এলো বলে মত বিশ্লেষকদের। যদি একদিনের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি অচল হয়ে যায়, তাহলে কি হতে পারে জানেন? কয়েক ঘন্টার মধ্যেই থমকে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাজারে বেড়ে যেতে পারে তেলের দাম, তীব্র চাপের মুখে পড়তে পারে বিশ্বের অর্থনীতি। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট এই হরমুজ প্রণালী। আর সেই কৌশলগত জলপথ নিয়েই এবার বিস্ফোরক বার্তা দিল ইরান। তেহরানের স্পষ্ট ঘোষণা, হরমুজ প্রণালীতে কোনোভাবেই দ্বিতীয় কৌশলগত করিডোর তৈরি হতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রকেও দেওয়া হয়েছে কঠোর সতর্কবার্তা। ইরানের দাবি, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে মার্কিন রণতরী ও বাহিনী বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। কেন হঠাৎ এমন কঠোর অবস্থান নিল ইরান? কি এই দ্বিতীয় করিডর? আর হরমুজকে ঘিরে নতুন এই উত্তেজনা কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়বে পুরো বিশ্বের জ্বালানি বাজারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানের অন্যতম শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল মোহসিন রেজাই এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে কোনো কৌশলগত বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না। রেজাই বলেন, যদি বর্তমান অবরোধ বা সংঘাতময় পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের রণতরী এবং ওই অঞ্চলে মোতায়েন সামরিক বাহিনী মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। তার এই বক্তব্যে স্পষ্ট, হরমুজ প্রণালীকে ইরান শুধু একটি নৌপথ হিসেবে দেখছে না, বরং এটিকে নিজেদের কৌশলগত নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচনা করছে। তবে মোহসিন রেজাইয়ের বক্তব্যে দ্বিতীয় করিডোর বলতে ঠিক কোন পরিকল্পনা বা উদ্যোগকে বোঝানো হয়েছে সেটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। ফলে এই মন্তব্যের পেছনের নির্দিষ্ট প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই সংকীর্ণ জলপথ বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন রুট। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়।
এই কারণেই হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক সমস্যা তৈরি করে না, এর প্রভাব পড়ে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। তেলের দাম বৃদ্ধি, জাহাজ চলাচলে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সবকিছুই এর সঙ্গে জড়িত। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। অতীতেও হরমুজকে ঘিরে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক টানাপোড়েনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই জলপথ।